An ultrasound transducer is placed on the surface of a solid object as shown. Transducer কি জিনিস জানো? Transducer is something which has both an emitter and a receiver. বুঝছো? তার একটা ডিভাইসের মধ্যে সে এটা দিয়ে এমিট করবে, এটা দিয়ে আবার কি করবে? রিসিভ করবে সিগন্যাল। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এই ব্যাপারটা একটু জেনে নিলাম আলাদা করে। তো এখন এখানের মধ্যে আমাদেরকে বলতেছে কি a pulse of ultrasound is transmitted into the object. The pulse is received at the transducer 50 microsecond after it has been emitted. So তাহলে এরকম রিলিজ করবে, নিচে যাবে, দেন আবার কি করবে? উপরে আসবে। সো তাহলে টোটাল টাইম কি হবে? সে 10 সেন্টিমিটার সে কি করতেছে? দুইবার ট্রাভেল করতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো তাহলে সে দুইবার এই 10 সেন্টিমিটার ডিসটেন্স কভার করতেছে। তাহলে কি ব্যাপারটা একো মেথডের মতো না বলো তো? হ্যাঁ। তো তাহলে একো মেথডের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল? v = 2d/t ছিল না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হলো 10, কিন্তু 10 এটা কি? 10 হলো সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। আর টাইম লাগছে কত? 50 মাইক্রোসেকেন্ড। তো 50 × 10⁻⁻6। তো এখন এটাকে যদি আমরা এরকম এই ফর্মে নিয়ে আসি, তো তাহলে এটা কত আসে? 0.10 ডিভাইডেড বাই 25 × 10⁻⁻6। তো তাহলে এটা কোনটার সাথে মিলে? ভাইয়া বি এর সাথে মিলে। তো তাহলে অ্যানসার কি হবে? বি। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে এমসিকিউ তে আর কার কোনটায় প্রবলেম আছে? আচ্ছা, ফারহানা গ্রুপের মধ্যে দিয়ে রাখছে যে ওর এমসিকিউ নাম্বার 4 এ প্রবলেম। সো এমসিকিউ নাম্বার 4 টা আমরা দেখে নেই। বলতেছে which of the following has the largest de Broglie wavelength? ওকে, তো এখন de Broglie wavelength এর ফর্মুলা কি? de Broglie wavelength is equal to h/mv or h by momentum, তাই না? তো তাহলে এখানের জন্য আমাদের জিজ্ঞাসা করতেছে কোনটার জন্য আমাদের de Broglie wavelength সবচেয়ে বড় হবে। তো এখন এখানের মধ্যে আমাদের ইলেকট্রন, নিউট্রন এগুলো নিয়ে বললো। এখন দেখো ওয়েভলেন্থ বড় হওয়ার জন্য এটা তো আমাদের কনস্ট্যান্ট কথা, দেখো তো h হলো আমাদের একটা কনস্ট্যান্ট। সো তাহলে মোমেন্টাম যত ছোট হবে ওয়েভলেন্থ তত বড় হবে, তাই না বলো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে মোমেন্টাম যত ছোট হবে তত। তো এখন এখানের মধ্যে দেখো ইলেকট্রনের স্পিড 3 × 10⁵, 4 × 10⁵, আর নিউট্রনের স্পিড 3 × 10⁵ বা 4 × 10⁵। স্পিড যদি নিউট্রন আর ইলেকট্রনের সমান সমান হয়, তো তাহলে কার মোমেন্টাম বেশি হবে? যার মাস বেশি তার মোমেন্টাম বেশি না, বলো তো? স্পিড সেম, সো তাহলে দ্য গ্রেটার দ্য মাস দ্য গ্রেটার ইজ দ্য মোমেন্টাম, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এইখানের জন্য আমাদের মোমেন্টাম আমাদের কি হইতে হবে? যত কম হবে, মোমেন্টাম যত কম থাকবে তত আমাদের জন্য কি? মোমেন্টাম যত কম থাকবে তত আমাদের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থের ভ্যালুটা বেশি আসবে। আচ্ছা, ফারহানা চলে আসছে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কি বলতেছিলাম? দাঁড়া, ফারহানার অডিওটা কানেক্ট হয় না। অডিও কানেক্ট হইতেছে না। আচ্ছা হইছে। ফারহানা তোমারটাই আমরা এখন ডিসকাস করতেছিলাম। তুমি যে গ্রুপের মধ্যে দিছো ওইটা, যে কোশ্চেন নাম্বার 4 এ তোমার প্রবলেম, তাই না? তো এখন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি? ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু কি? h/mv। সো তোমার h টা তো একটা কনস্ট্যান্ট, তাই না? h হলো একটা কনস্ট্যান্ট। সো তাহলে তোমার মোমেন্টাম যত ছোট হবে, মোমেন্টাম যত কম হবে, ওয়েভলেন্থ তত বেশি হবে, তাই না?
তো এখন দেখো ইলেকট্রন আর নিউট্রন দোনোজনের স্পিডের ভ্যালু যদি সেম হয়, ম্যাস কার বেশি, ইলেকট্রনের ম্যাস বেশি নাকি নিউট্রনের ম্যাস বেশি? নিউট্রনের। নিউট্রনের ম্যাস বেশি। সো তাহলে ফর দা সেম ভেলোসিটি ম্যাস বেশি হলো নিউট্রনের, সো তাহলে নিউট্রনের মোমেন্টাম বেশি হবে। তো মোমেন্টাম বেশি হলে দিস ওন্ট বি able to give a larger de Broglie wavelength। তো তাহলে নিউট্রনের জন্য আমাদের মোমেন্টাম হবে বেশি, মোমেন্টাম বেশি হলে তো ওয়েভলেন্থ ছোট হবে, কিন্তু আমাদের জন্য তো চাইছে বড় ওয়েভলেন্থ কখন হবে, তাই না? তো তাহলে আমরা কি করব, কম ম্যাস আর কম ভেলোসিটি ওয়ালা অবজেক্টটাকে নিব। তো ম্যাস কার কম, ইলেকট্রনের কম। তো তাহলে ইলেকট্রনের ম্যাস কম, তো ইলেকট্রনের আমরা দুইটা অপশন নিয়ে বসে আছি। কি কি? একটা হলো 3 × 10⁵ আর একটা হলো 4 × 10⁵। তো কোনটার জন্য আমাদের মোমেন্টাম কম হবে? এর জন্য যে ভেলোসিটি যত কম থাকবে মোমেন্টাম কি হবে, তত বেশি হবে না? কি বলে, তত কম হবে না? মোমেন্টাম যত কম, কি বলে, ভেলোসিটি যত কম মোমেন্টাম তত কম। তো তাহলে the answer will be A। ঠিক আছে? অর তুমি প্রতিটার জন্য এরকম সাথে সাথে ক্যালকুলেটরের মধ্যে শুধু বসাবা যে h/mv, ইলেকট্রনের ম্যাস জানো, ভেলোসিটি দিয়ে দিছে, সো তাহলে বের করলা। প্রত্যেকটার জন্য এরকম বের করে ডিরেক্টলি করতে পারো ক্যালকুলেশন করে, অর তুমি এরকম তোমার লজিক ইউজ করে সাথে সাথে নিউট্রনের গুলাকে ডিসকার্ড করে দিতে পারো। বুঝতে পারছো? ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। এমসিকিউ তে আর কার কোনটায় প্রবলেম আছে? আমরা 7 নাম্বার আর 4 নাম্বার ডিসকাস করছি, আর বাকিগুলো সবাই পারছো? মাইমুনা? ভাইয়া আমি হোমওয়ার্কটা জানতাম না, আমি পেপারটা করি নাই, এই যে এখন ক্লাস শেষ করে তারপর করব। ও আচ্ছা, ঠিক আছে। মিফতাহুলের কোনো এমসিকিউ তে প্রবলেম নাই? না, এমসিকিউটা নাই। ওকে, তাহলে এমসিকিউ তে যদি প্রবলেম না থাকে দেন ভেরি গুড। তো এখন আমরা থিওরি কোশ্চেনে চলে যাই, আর ব্রড কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ কারো কোনো প্রবলেম আছে? না। ওকে, কোশ্চেন নাম্বার 12 এ? নাই। ম্যাথ ছিল পেপারে, কি কি বুঝি নাই ফারহানা, কি অনেক বলছো? বেশি ছিল পেপারে ম্যাথস। হ্যাঁ, ম্যাথ থাকলেই তো মজা, ম্যাথ থাকলেই তো একদম চাক্কা মার্ক পেয়ে যাওয়া যায়। থিওরি থাকলে 1-2 পয়েন্ট মিস হয়ে যায় অলওয়েজ, আর ওখান থেকে মার্ক গুলা কাটা যেতে থাকে। ম্যাথ থাকলে একবারে মিলাই দেওয়া যায় আর কি। আচ্ছা, সো এখন ফারহানা আমাকে অলরেডি দিয়ে রাখছো লিস্ট 13A আর B। সো আমরা 13A আর B টা দেখি। ওকে, সো এখানের মধ্যে কোশ্চেনটা কি বলতেছে আমরা দেখি। 13 নাম্বার, the orbits of planets around the sun are elliptical। ইলিপ্টিক্যাল মানে কি, এরকম আর কি। ঠিক আছে, যে পুরোপুরি সার্কুলার না, এটা অ্যাকচুয়ালি কি ইলিপ্টিক্যাল। তো এর জন্য মাঝে মাঝে কি করবে, মাঝে মাঝে প্ল্যানেট গুলি সানের অনেক কাছে আসবে, মাঝে মাঝে প্ল্যানেট গুলি সানের থেকে দূরে চলে যাবে, তাই না? তো যখন কাছে আসবে তখন ইন্টেন্সিটি অফ রেডিয়েশন বেশি পাবে, যখন দূরে যাবে তখন ইন্টেন্সিটি অফ রেডিয়েশন কি করবে, কম রিসিভ করবে, তাই না ফারহানা? হ্যাঁ। So what is happening? Sun is always providing the same amount of power, যে সে পার সেকেন্ডে অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করে। শুধু আমরাই আমাদের ডিসটেন্সটা সানের থেকে একবার বেশি আর কমের জন্য কি করতেছি, একবার বেশি রেডিয়েশন রিসিভ করতেছে, একবার কম রেডিয়েশন রিসিভ করতেছে। বুঝতে পারছো? তো এখন এখানের জন্য আমাদেরকে বলতেছে যে ক্যালকুলেট দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন দ্য আর্থ এন্ড দ্য সান। এখন এখানের মধ্যে দেখো ফারহানা, এই রেডিয়েশনের এগুলার মধ্যে বা ইন্টেন্সিটির এগুলার মধ্যে তোমার একটা ব্যাপার যেটা চিন্তা করতে হবে, দ্যাট ইজ এই যে সান যে তার রেডিয়েশনটা ছাড়ে, কেমন ফর্মে ছাড়ে, এটা কিন্তু আমাদের সব ডিরেকশনে ইকুয়ালি রিলিজ করে, বুঝছো? তো তাহলে দিস ইজ আ স্ফেরিক্যাল স্প্রেডিং। ঠিক আছে, সে কি করতেছে,
স্ফেরিক্যালি রেডিয়েট করতেছে, তাই না? তো তাহলে এখানের মধ্যে দেখো তোমার ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকম, দ্য ক্লোজার ইউ আর টু দ্য সান সারফেস, তখন কি স্ফিয়ারের সারফেস এরিয়াটা কম, তাই না? এখানের মধ্যে ব্যাপারটা দেখো ফারহানা, আমি তোমাকে নিচে আরেকটা ডায়াগ্রাম এঁকে দেখাই, তাহলে তোমার পিকচার করতে ইজি হবে। সো সাপোজ এরিয়া বের করছি, কিন্তু স্পিয়ারের হলো 4/3 পাই আর কিউব না, ওরকম না ভাবে না না, ভলিউম না, তুমি এরিয়া নিবা, সারফেস এরিয়া 4 পাই 4 পাই। আচ্ছা, বুঝছো? সো তাহলে এই যে সে যে এরকম স্ফেরিক্যালি রিলিজ করতেছে, সো তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, এখানের মধ্যে দেখো এইখানে একটা আমি ডটেড লাইনের সার্কেল আঁকলাম, এইখানে আমি একটা ডটেড লাইনের সার্কেল আঁকলাম, দুইটা সার্কেলেই কি করতেছে, both the circles are getting or both the spheres are getting equal amount of energy, কিন্তু বড় সার্কেলটাতে কি same amount of energy has been spread over a very large area, সো তাহলে পার ইউনিট এরিয়াতে আমাদের কি পাচ্ছে, এনার্জিটা কমে যাচ্ছে, তাই না? আর ছোট স্ফিয়ারটার জন্য কি হবে, when you are closer to the sun, তখন স্ফেরিক্যাল স্প্রেডিংটা কম হয়েছে, বিকজ অল্প একটু দূরে গেলে ইউ আর রিসিভিং দ্য রেডিয়েশন, সো তাহলে এখানে তোমার কি হবে, সারফেস এরিয়াটা কম, তো তার মানে সেম অ্যামাউন্ট অফ এনার্জি তুমি রিসিভ করতেছো ইন আ স্মলার সারফেস, তো তাহলে তোমার কি হবে, পার ইউনিট এরিয়া বেশি করে এনার্জি পাবা, এটা না ব্যাপারটা? হ্যাঁ। তো তাহলে এখানের জন্য তোমার তাহলে বুঝছি আমি যে তুমি এরিয়ার ফর্মুলাটা ইউজ না করে ভুলে ভলিউমেরটা ইউজ করছো দেখে তোমারটা হয় নাই, বুঝছো? এখানের জন্য আমি বেসিক করে দিছিলাম। আচ্ছা, তো এখন এখানের জন্য আমাদের তাহলে কি করতে হবে, দেখো এখানের জন্য আমাদের বেসিক কাজটা করতে হবে এরকম, যে আমাদের কাছে কোনটা চাইছে, মিনিমাম ডিসটেন্স। মিনিমাম ডিসটেন্সে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো নাকি মিনিমাম ইন্টেন্সিটি পাবো? মিনিমাম। না না, মিনিমাম ডিসটেন্স, সানের ও থেকে আচ্ছা, ডিসটেন্সটা কম, হ্যাঁ ম্যাক্সিমামটা বলো। সানের থেকে ডিসটেন্স কম হইলে ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম রেডিয়েশন। সো এখানের মধ্যে লিখে রাখি, মিনিমাম ডিসটেন্স is when maximum intensity is received. So তাহলে ইন্টেন্সিটির আমাদের ফর্মুলা কি, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার পার ইউনিট এরিয়া, তাই না? তো এখন আমাদের কাছে ইন্টেন্সিটি দেওয়া আছে 1.41 কিলোওয়াট পার মিটার স্কয়ার, তো কিলোওয়াট মানে কি, মাল্টিপ্লাইড বাই 1000 or 10 to the power 3, যেটাই তুমি দাও, পাওয়ারের ভ্যালুটা কত, 3.84 টাইমস 10 to the power 26, আর এরিয়াটা কি হবে 4 পাই আর স্কয়ার, ওয়্যার আর ইজ দ্য ডিসটেন্স। ওকে, এই ডিসটেন্সটা আমাদের কাছে চাইছে, সো ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্য যে ডিসটেন্সটা বের করব, দিস উইল গিভ আস দ্য মিনিমাম ডিসটেন্স, তাই না? তো এইখানে থেকে আমাদের আর এর ভ্যালুটা বের করে ফেললে উই উইল গেট দ্য ভ্যালু অফ আর, দ্যাট ইজ দ্য মিনিমাম ডিসটেন্স ফ্রম দ্য সান, কত এটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো ফারহানা এখন? হ্যাঁ, এটা আমরা যদি না জানতাম এরিয়া মানে ফর্মুলাটা, এরিয়ার ফর্মুলাটা তো এর জন্য জানতে হবে যে স্ফেরিক্যাল স্প্রেডিংটা যে হয় পয়েন্ট অবজেক্টের জন্য, যে কোন একটা পয়েন্ট সোর্সের জন্য তার রেডিয়েশনটা স্ফেরিক্যালি এরকম ছড়ায় যায়, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমাদের অন্য পেপার গুলাতেও পাওয়ার কথা, অন্য কোন পেপারে পাও নাই আগে? আইসিবেল এটা পাইনি এরিয়াটা। ও আচ্ছা, ঠিক আছে, তো এখন এখানের মধ্যে জেনে গেলে এই ব্যাপারটা আলাদা করে নোট ডাউন করে রাখো, হ্যাঁ? তো এখন এটা এ নাম্বার গেল আমাদের, তোমার বি নাম্বারেও প্রবলেম ছিল দেখলাম। সো বি নাম্বারে কি বলতেছে, as Mars orbits the sun, the intensity of radiation received at the top of its atmosphere varies from 491 watt per meter square to 711 watt per meter square. এখন বলতেছে explain two differences between the orbits of Mars and Earth that can be deduced from this data. তুমি দেখো সানের থেকে আর্থের অরবিট আর সানের থেকে মার্সের অরবিট কোনটার ডিসটেন্সটা কম, কোনটা সানের বেশি কাছে, কোন প্ল্যানেটটা সানের বেশি কাছে? আর্থ।
আর্থ বেশি কাছে, সো তাহলে এখানে থেকে আমরা একটা ব্যাপার তো বুঝেই যাইতেছে কি, যে the orbit of earth is closer to the sun than the orbit of Mars, তাই না? তো তাহলে এটা আমরা এভিডেন্সটা কোন জায়গা থেকে পাচ্ছি? এভিডেন্সটা আমরা পাচ্ছি এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মার্স রিসিভ করে মাত্র 711 ওয়াট পার মিটার স্কয়ার, আর আর্থ রিসিভ করে কত? আর্থ রিসিভ করে হলো 1410 ওয়াট পার মিটার স্কয়ার। সো তাহলে আর্থ ইজ রিসিভিং a greater amount of intensity from sun, so এটা একটা ডিফারেন্স আমরা বললাম। দেন আরেকটা কি বলা যায়? আরেকটা ডিফারেন্স এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে একটু খেয়াল করো তো, আর্থের যে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্সটা কত? 90 না? আর্থের ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটির ভ্যালুর ডিফারেন্সটা কত? 90 ওয়াট পার মিটার স্কয়ার। বুঝতে পারতেছো কি বলতেছি ফারহানা? হ্যাঁ। আর মার্সের জন্য দেখো ডিফারেন্সটা কত? মার্সের জন্য ডিফারেন্সটা অনেক বেশি না? মার্সের ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্সটা কি? 220। সো তাহলে 220 ওয়াট পার মিটার স্কয়ার। সো তাহলে মার্সের যেহেতু ডিফারেন্সটা বেশি, আচ্ছা ডিফারেন্স বেশি দিয়ে তুমি কি কিছু বলতে পারো যে আসলে তাদের অরবিট? বড় বেশি। এখানের মধ্যে বোঝা যায় কি মাঝে মাঝে মার্স হলো অনেক বেশি কাছে আসে, মাঝে মাঝে অনেক বেশি দূরে সরে যায়। আর আর্থেরটাও ইলিপ্টিক্যাল, কিন্তু আর্থের ইলিপ্টিক্যালটা কি তার লেস ইলিপ্টিক্যাল হবে, যে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্সটা কম এর জন্য। আর মার্সের জন্য কি ব্যাপারটা হলো এরকম, যে আমরা যদি অ্যাকচুয়ালি রিয়েল পিকচারটা ড্র করি, দিস উইল বি সামথিং লাইক দিস, এরকম হবে। এই যে আর্থের জন্য কিন্তু ইলিপ্টিক্যাল আঁকছি, মার্সের জন্য ইলিপ্টিক্যাল আঁকছি, কিন্তু দিস ইজ দ্য সান, দিস ইজ আর্থ এন্ড দিস ইজ মার্স। তো এখানের মধ্যে কি মার্স যখন নাকি আর্থের থেকে কি বলে সানের থেকে মিনিমাম রেডিয়েশন পাবে, তখন কি হবে? ইট উইল বি ভেরি ভেরি ফার অ্যাওয়ে দেন ইট ইজ when it is very close to the sun. তো তাহলে মার্সের অরবিটটা বেশি ইলিপ্টিক্যাল কম্পেয়ার টু দা আর্থ। বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বলতে পারি, একটা কি, একটা হলো আর্থের অরবিটটা মার্সের থেকে বেশি কাছে, এটা একটা বললাম। আর একটা বললাম যে আর্থের ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সের থেকে মার্সের ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সটা বেশি। সো এইটা ইমপ্লাই করতেছে কি, এটা ইমপ্লাই করতেছে যে মার্সের অরবিটটা বেশি ইলিপ্টিক্যাল। বুঝতে পারছো? ওকে, তো তাহলে এইটা গেল আমাদের 13 নাম্বার। এরপর এলিপ্টিক্যাল লিখতাম যদি আমরা বলতাম অনেক বড় মার্স প্ল্যানেট হিসাবে। প্ল্যানেট হিসেবে বড় দিয়ে তো ইন্টেন্সিটির ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্সটা তুমি আসলে বলতে পারো না। আচ্ছা, বুঝছো? এখানের মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স থেকে বোঝা যায় যে ম্যাক্সিমাম অনেক অনেক বেশি আর মিনিমাম অনেক অনেক কম। তো তার মানে ম্যাক্সিমাম যখন পাবে তখন ডিসটেন্সটা অনেক কম, মিনিমাম যখন পাবে ডিসটেন্সটা অনেক বড়। আর আর্থের জন্য ওই রিলেটিভ ডিফারেন্সটা একটু কম। কেন কম? বিকজ আর্থেরটা লেস ইলিপ্টিক্যাল, মোর অর লেস সার্কুলার টাইপের, আর মার্সেরটার এক্সেন্ট্রিসিটি বেশি। যে ইলিপসের ওই জিনিসটাকে এক্সেন্ট্রিসিটি বলে, যে এক্সেন্ট্রিসিটি যত বেশি হয় তত বেশি কার্ভেচার থাকে। বুঝছো? তো এইটা হলো মেইন ব্যাপার। তো কোশ্চেন নাম্বার 13 তো আই হোপ ক্লিয়ার হয়েছে এখন নাকি? আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 14 এর এ দিছিল নাকি? না 14 না, 15 এর এ। কোশ্চেন নাম্বার 14 এ কি কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 14 তো আই হোপ ওই যে তোমাদের যে বলছিলাম না যে টিপিক্যাল কতগুলো ইউনিট টুর কোশ্চেন গুলা যে আসে ওইটার লিস্টের মধ্যে থেকে তো এই অ্যানসারটা, তাই না মিফতাহুল? হ্যাঁ, ওকে, যে ওয়েভ আর্টিকেল 2। হ্যাঁ, তো তাহলে এখানে থেকে
কোনো প্রবলেম আই হোপ হয় নাই। দেন 15 নম্বরে ইয়ে বললা, কি বলে ফারহানা বললা 15 এর এ তে প্রবলেম কি জিজ্ঞাসা করছে? Resistors are included in circuits that are used as potential dividers. Derive an equation for the combined resistance RT for two resistors in series. ফারহানা এগুলো শো গুলা কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি তোমাকে এখানে দুইটাই শো করে দেই, প্যারালেলের জন্য সিরিজের জন্য দুইটাই শো করে দেই, পরে যেন এগুলা মনে থাকে। হ্যাঁ, এখানের জন্য দেখো তোমাকে আমি ফার্স্টে কোশ্চেনে যেটা চাইছো এটা দেখাই, দ্যাট ইজ ইন সিরিজ। ওকে, সো দিস ইজ R1, this is R2। আচ্ছা, তো এখন সিরিজ সার্কিটের জন্য কোন জিনিসটা সেম থাকে বলো তো? কারেন্ট। কারেন্ট, ভেরি গুড। সো তাহলে দিস ইজ দ্য টোটাল কারেন্ট। ওকে, I R1 এর ভিতর দিয়েও I, R2 এর ভিতর দিয়েও I, মেইন সার্কিটের দিয়েও I, ইট ইজ এভরিওয়্যার সেম। আর এখানের মধ্যে আমরা কি বলে ইএমএফ টাকে নিয়ে নেই। ইএমএফ এখানে ভোল্টেজ পাইতেছে V1, এখানে ভোল্টেজ পাইতেছে V2। আচ্ছা, আর টোটাল রেজিস্ট্যান্স কে বলতেছে কি RT, ঠিক আছে, R সাবস্ক্রিপ্ট T। এখন তুমি কি বললা যে তোমার কারেন্ট সার্কিটের সব জায়গায় সেম থাকে, আর ভোল্টেজের ব্যাপারটা কি হয়? V1 প্লাস V2 মিলে কার সমান হবে? ইএমএফ এর সমান হবে। অলরাইট, সো তাহলে আমরা এই জিনিসটা লিখবো, ইএমএফ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। ঠিক আছে, তো এখন ইএমএফ কে কি এটা লেখা যায়? কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ। V1 টাকে কি এটা লেখা যায়? কারেন্ট ইনটু R1। হ্যাঁ। V2 টাকে এটা লেখা যায় কারেন্ট ইনটু R2। সো এখন এখানে দুই পাশ থেকে কারেন্টটাকে কমন নিয়ে কাটাকাটি করে দিলে হোয়াট রিমেইনস? RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটাই। ইয়েস, তো এটা হলো আমার কোশ্চেনে যেটা চাইছে। এটা তোমাকে আমি প্যারালেলেরটাও দেখায় রাখি যদি তোমার মনে না থাকে। হ্যাঁ, তো প্যারালেলেরটা দেখায় নেই। So this is EMF, this is R1, this is R2, this is IT, this is the total current. Okay, this is I1 and this is I2. So R1 পাবে V1 আর R2 পাবে কত ভোল্টেজ? V2 amount of voltage. এখন প্যারালেলের জন্য কে ফিক্সড আর কে সমান সমান ভোল্টেজ গুলা? V1 is equal to EMF, V2 is also equal to EMF. So তাহলে সবগুলা ভোল্টেজ কি ইকুয়াল, তাই না? একদম সিম্পল প্যারালেল সার্কিটের জন্য এটা, কম্বিনেশনের জন্য অন্যরকম হয়। তো এখন আমরা এখানের জন্য ব্যাপারটা কি লিখতে পারি দেখো, কারেন্টের জন্য ব্যাপারটা এরকম লেখা যায় না? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তো এখন টোটাল কারেন্টকে কি লেখা যায়? EMF ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। I1 কে কি লেখা যায়? V1 ডিভাইডেড বাই R1। I2 কে কি লেখা যায়? V2 ডিভাইডেড বাই R2। সো এখন আমাদের EMF লেখা, V1 লেখা, V2 লেখা সবগুলোর ভ্যালু তো সেম, তাই না? সো তাহলে ওদেরকেও ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কমন নিয়ে কি করে ফেলা যায়? কাটাকাটি করে ফেলা যায়। যে আমরা কি বলবো যে সিন্স EMF is equal to V1 is equal to V2, so what we can do, তাদেরকে কমন নিয়ে কাটাকাটি করে দিলে what remains? 1 by RT is equal to 1 by R1 plus 1 by R2। বুঝতে পারছো? সিরিজের জন্য, প্যারালেলের জন্য টোটাল রেজিস্ট্যান্স কিভাবে করে ডেরাইভ করতে হয়? ওকে, আর বাকি কারো কোনো প্রবলেম আছে এই ডেরাইভেশন নিয়ে? ডেরাইভেশন গুলা কিন্তু ইজি, জাস্ট উই আর ইউজিং টু থিংস। আমরা দেখতেছি সিরিজ সার্কিটে কারেন্ট ফিক্স আর ভোল্টেজটা ডিভাইড হয়ে যাইতেছে। সো তাহলে যেটা ডিভাইড হয় ওইটা প্রথমে লিখে দেন ওখানে থেকে আমাদের এক্সপ্রেশনটা চলে আসবে। প্যারালেল সার্কিটে কারেন্টটা ডিভাইড হয়ে যায়, সো তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা লিখে দেন ওখানে থেকে কি যারা কনস্ট্যান্ট আছে তাদেরকে কাটাকাটি করে দিলে
আর যারা সার্কিটে সেম থাকে তাদেরকে কাটাকাটি করে দিলে ফাইনালি রেজিস্ট্যান্সের জিনিসটা থেকে যায়। বুঝতে পারছো? তো তাহলে এই ডেরিভেশনটা মনে রাখা ইম্পর্টেন্ট, যে 3 মার্কস এর ডেরিভেশনে ইজি 3 মার্কস, এই জাস্ট এই জিনিসটা করে ফেললে 3 মার্ক পেয়ে যাবে। তো তাহলে এগুলা মনে রাখলে ভালো। এরপরে 15 এর কি বাকি কোনো কোশ্চেনে প্রবলেম আছে কারো? 15 এর বি ভাইয়া সিটের প্রবলেম আছে। সি নাম্বারের প্রবলেম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমরা সি নাম্বারটা দেখি কি বলতেছে। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা একটু দেখে নেই। The diagram shows the circuit that includes the resistor combination. The battery has negligible internal resistance. Calculate the resistance R. এটা সোজা, কারেন্টের ভ্যালু দিয়ে দিছে, একটা রেজিস্ট্যান্স খালি জানি না, ওটা বের করে ফেলবো, এটা ব্যাপার না। দেন সি নাম্বারে বলতেছে কি, the circuit shown below includes LDR. The battery has no internal resistance. In normal daylight, this particular type of LDR has a resistance of 670 ohm. So দিনের বেলা তার রেজিস্ট্যান্স হলো 670। দিনের বেলা তো লাইট ইন্টেন্সিটি বেশি থাকে না, দিনের বেলা লাইট ইন্টেন্সিটি বেশি, সো তাহলে তার রেজিস্ট্যান্সটা কম। তো বলতেছে কি, ইন নরমাল ডে লাইট দিস পার্টিকুলার এলডিআর হ্যাজ আ রেজিস্ট্যান্স অফ 670। ভালো কথা, একটা রেজিস্ট্যান্স আমরা জানলাম। এখন বলতেছে ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দ্য ফিক্সড রেজিস্টার ইন নরমাল ডে লাইট। নরমাল ডে লাইটে ফিক্সড রেজিস্টারটা কতটুকু পাওয়ার পাচ্ছে, এটা তো এত বেশি কঠিন কিছু না। দেখো, তোমাকে ফিক্সড রেজিস্টারের রেজিস্ট্যান্স বলে দিছে কত, 8 কিলো ওহম, দ্যাট ইজ 8000 ওহম, তাই না বলো? জি ভাইয়া। আর ওর রেজিস্ট্যান্স বলে দিছে 670। তো তাহলে উই নো দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, রাইট? হ্যাঁ ভাইয়া। আমরা টোটাল রেজিস্ট্যান্স জানি, টোটাল ভোল্টেজ জানি, সো তাহলে সার্কিটের কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে পারবো না? ভাইয়া এটা বলো। v স্কয়ার ডিভাইডেড বাই r করলে হবে না? হ্যাঁ, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর করলে হবে, কিন্তু ভি সে 8000 ওহম তো পুরাটাই সে একা পাচ্ছে না, সে কতটুকু ভোল্টেজ পাচ্ছে ওটা তো আমরা জানি না। ফিক্সড রেজিস্টর কতটুকু ভোল্টেজ পাচ্ছে এটা কি বলে দিছে বলো তো ফারহানা? না, তো মানে তাহলে 8000 প্লাস 170 ওটা করলে হবে না? 8000 প্লাস 8670 যেটা ওটাও আছে। হ্যাঁ, 8000 প্লাস 670 করলে টোটাল রেজিস্ট্যান্স আসলো। সো এখন টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে আমরা এখন কিভাবে করে বের করব যে ফিক্সড রেজিস্টর কতটুকু পাওয়ার পাচ্ছে। তো ফিক্সড রেজিস্টরের পাওয়ারটা বের করার জন্য কি করতে হবে? ফিক্সড রেজিস্টরের পাওয়ারটা বের করার জন্য উই হ্যাভ টু ফার্স্ট ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ফিক্সড রেজিস্টর। ঠিক আছে, তো তাহলে আমরা কারেন্টটা বের করি, যে উই নো হোয়াট RT is equal to 8000 plus 670, that is 8670 ohm, and VT is equal to I into RT. So তাহলে V কি বলে, কারেন্ট কত এটা বের করে ফেলতে পারবো। V is 12 and resistance is 8670। সো এখানে থেকে কারেন্টের ভ্যালুটা আসছে। এখন পাওয়ার ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইজ ইকুয়াল টু I স্কয়ার R। এই ফর্মুলা দিয়ে আমরা কি করে ফেলতে পারবো, সাথে সাথে we can determine the power received by the fixed resistor। এখন কারেন্টের ভ্যালু এই যে এইটা যেটা আসবে, এটা স্কয়ার মাল্টিপ্লাইড বাই 8000। এটার ভ্যালুটা, কারেন্টের ভ্যালুটা বলো তো একজন কত হয়? 1.38 into 10 to the power minus 3 ampere. 1.38 into 10 to the power minus 3 ampere। So তাহলে 1.38 into 10 to the power minus 3 square into 8000। এটা করলে কত হয়? 0.0152. 0.0152 ওয়াট। তো তাহলে আমাদের গিভেন ইনফরমেশন দুই টাইপের সিগনিফিকেন্ট ফিগারে আছে, একটা 3 একটা 2। সো তাহলে আমরা
লেস সিগনিফিকেন্ট ফিগার যেটা দেওয়া ওইটার মধ্যে রাখবো। সো দিস উইল বি 0.015 ওয়াট, 0.015 ওয়াট। বুঝতে পারছো এখন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো তাহলে দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 15। C1 C2 তেও প্রবলেম আছে? না ভাইয়া এটাতে প্রবলেম। আচ্ছা, তো তাহলে 15 নাম্বার গেল। দেন ফারহানার 16 এর সি তে প্রবলেম। 16 এর এ আর বি তে কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেনটা দেখে নেই। হ্যাঁ, in 1857 Heinrich Geissler invented the first gas discharge tube. গ্যাস ডিসচার্জ টিউবের ব্যাপারটা কি, যে তুমি কোন একটা এরকম গ্যাস যখন নাকি কি করবে, এমন ইলেকট্রোডের মাঝে এরকম রাখবা, তো তখন কি হয় এখানে মধ্যে হাই একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন ওই গ্যাসের মধ্যে আয়নাইজেশন করবে, আর গ্যাসের ইলেকট্রন গুলাকে ওরকম এক্সাইট করে দিবে, বা ইলেকট্রন গুলি যে গ্যাসের সাথে বাড়ি খাবে, তখন এই যে ইলেকট্রন গুলো এক্সাইট হয়ে উপরে যাবে, দেন আবার নিচে নামবে। তো তখন কি হবে, উপরে উঠে দেন আবার নিচে নামতে সময় তারা ফোটন রিলিজ করবে। তো ওই ফোটনের এনার্জি ওয়াইজ এনার্জি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এফ। সো তাহলে ওই ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের ভিজিবল স্পেকট্রামের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, দেন আমরা ওইটার করেসপন্ডিং কালার দেখতে পাই। তো এই ব্যাপারগুলো এখানে মধ্যে বলছে যে প্রসেস বাই হুইচ ভিজিবল লাইট ইজ এমিটেড ফ্রম দ্য সোডিয়াম অ্যাটম। সো তাহলে সোডিয়াম অ্যাটম কিভাবে লাইট দেয় ওটা আমরা জানি, যে ইলেকট্রন উপরে যায় দেন নিচে নামে, নিচে নামতে সময় এনার্জি রিলিজ করে। তো ওই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং আমরা কি পাবো, কালার পাবো। দেন আমাদেরকে একটা ওয়েভলেন্থ দিয়ে দিছে, দেন বললো যে এটার করেসপন্ডিং এনার্জির ভ্যালু কত হবে। সো আমরা কি জানি, আমরা জানি E ইজ ইকুয়াল টু HF। আবার এখানে ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই, দেওয়া আছে হলো ওয়েভলেন্থ। সো তাহলে F এর জায়গায় কি লেখা যায়, hc বাই ল্যামডা। তো তাহলে এখানে থেকে আমরা কি করব, উই উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ এনার্জি। এনার্জিটা খেয়াল রাখতে হবে, তারা ইলেকট্রন ভোল্টে চাইছে। সো আমরা এই যে এনার্জিটা বের করব, দিস উইল ফার্স্ট কাম ইন জুলস। সো জুলস থেকে পরে কিসে কনভার্ট করতে হবে, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। সো দিস ওয়াজ অ্যাবাউট 16B। নাও ফারহানার মেইনলি যেটা প্রবলেম, এটা হলো 16 এর সি তে। আচ্ছা, তো 16 এর সি তে যেটা প্রবলেম, এটা আমাদের ডিফ্র্যাকশন গ্রেটিং নিয়ে কোশ্চেন। আচ্ছা, কি বলতেছে দেখি, light from the tube was directed through a diffraction grating। আচ্ছা, ভালো কথা। তো এখন একটা ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে গেলে পরে কি করবে, একটা ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে গেলে পরে the waves will spread, তাই না? তো এখন আমাদের ডিফ্র্যাকশন গ্রেটিং এর এখানে ফর্মুলা কি ছিল, ফর্মুলা তো আমাদের ইয়ে শীটের মধ্যেও লিখে থাকার কথা। দেখি এখানের মধ্যে আমাদের কোশ্চেনটা প্রথমে পড়ে নেই কি বলতেছে। labeled as having 300 lines per millimeter. So this is an important information, যে আমাদের ডিফ্র্যাকশন গ্রেটিং এ যে n এর একটা ভ্যালু ছিল, ঠিক আছে, যে এখানের মধ্যে কি, আচ্ছা, তো 15 এর বি আর সি তো অলরেডি কভার হয়ে গেছে, তাই না কথা? 15 এর বি তো আমাদের আর কোনো প্রবলেম নাই, আছে এটাই আমরা কিন্তু প্রবলেম। ওকে। তো তাহলে এরপরে আমরা 16 যে করতেছিলাম সি নাম্বারে, ওখানে চলে যাই। সো নাও এখানের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা দেখে নেই। এই ক্যালকুলেশনটা আমাদের এত বেশি প্র্যাকটিসের জন্য পাই না, বিকজ আগে ডিফ্র্যাকশন গ্রেটিংটা সিলেবাসে ছিল না। তো এখন আমরা একটু এখানে থেকে কোশ্চেনটা দেখি ভালো মতো। এখন কি বলতেছে, the diffraction pattern produced was displayed on a flat screen। আচ্ছা, a student measured the distance small s between the central maximum and the first order maximum on the screen। ব্যাপারটা কেমন হয়, ব্যাপারটা দেখাই তোমাদের। This is the main light coming towards the diffraction grating. This is the diffraction grating and this is the flat screen। Okay, this is the flat screen. So what actually happens, যেটা আমাদের straight যায়, this is the central maxima, দেন আমাদের এখানের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে গেল, দেন পরের সেকেন্ড যে
সেন্ট্রাল ম্যাক্সিমার ইমিডিয়েট উপরে বা ইমিডিয়েট নিচে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করেই যায়, ঠিক আছে? ইমিডিয়েট উপরে বা নিচে এটা কি আমরা ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা পাচ্ছি। সেন্ট্রাল ম্যাক্সিমার উপরেও পাইতে পারি, নিচেও পাইতে পারি, ঠিক আছে? দেন আবার আরেকটা বড় অ্যাঙ্গেল ক্রিয়েট করে যে যাবে এটা হবে সেকেন্ড অর্ডার। দেন আবার যত আরো বেশি যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেন তাহলে এটা থার্ড অর্ডার। এরকম যে সেন্ট্রাল ম্যাক্সিমার ইমিডিয়েট পরেরটাকে আমরা ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম বলবো, ইমিডিয়েট পরেরটা হলে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাম বলবো, এমন টাইপের ব্যাপার। তো সে কি করছে, আমরা এখানে ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে রাখি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো স্টুডেন্টটা কি করছে, ডিসটেন্স ডি মাপছে, হোয়াট ইজ কি বলে ডিসটেন্স এস মাপছে। হোয়াট ইজ দ্য ডিসটেন্স এস? দিস ইজ দ্য ডিসটেন্স এস। বুঝছো ফারহানা, যে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমামের ডিফারেন্স কত এটা সে স্ক্রিনের মধ্যে মাপছে। এই যে স্ক্রিনের মধ্যে যে সেন্ট্রাল ম্যাক্সিমা আর ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম ক্রিয়েট হইতেছে তাদের মধ্যে সেপারেশন কত এটা মাপছে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, he also measured the distance capital D, আচ্ছা, from the diffraction grating to the screen. So এই যে diffraction grating থেকে স্ক্রিন পর্যন্ত, that means এই ডিসটেন্সটা, this is capital D, এই ডিসটেন্স সে মাপলো। আচ্ছা, ভালো কথা। আর আরেকটা সে কি জানে, he knows the wavelength of the light, because এটা তো সোডিয়াম দিয়ে কাজ করতেছো, সো তাহলে সোডিয়ামের ওয়েভলেন্থ আমরা অলরেডি জানি। এন্ড আরেকটা ইনফরমেশন হলো এটা যে 300 লাইন্স পার মিলিমিটার, এই লেবেলিংটা দেওয়া আছে গায়ের মধ্যে লেখা, কিন্তু তারা বলতেছে এটা একটু চেক করতে যে আসলে এটা ঠিক আছে নাকি না। এখন আমাদের ডিফ্রাকশন গ্রেটিং এর মেইন যে ফর্মুলাটা তুমি তোমার ফর্মুলা শীটের মধ্যে পাবা, দেখি এই পেপারের পিছে ফর্মুলাটা কি দেওয়া, ওই n ল্যামডা ইজ ইকুয়াল টু d sin থিটা, এই জিনিসটাই দেওয়া থাকার কথা। দেখি এই যে ডিফ্রাকশন গ্রেটিং এর ফর্মুলাটা কি, n into lambda is equal to d sin theta. তো তাহলে n is the number of order, কত নাম্বার অর্ডার নিয়ে আমরা কাজ করতেছি, আমরা ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করব, সো তাহলে n এর ভ্যালু হবে 1. lambda is the wavelength of light that is being used, theta is the angle created between the central maxima and যত নাম্বার অর্ডারই তুমি কনসিডার করতেছো না কেন ওইটা। আর এখানে d টা কি হবে, d will be what, d is the লাইন্স পার মিলিমিটার। ওকে, ডি হবে আমাদের এখানের মধ্যে কি, আমাদেরকে বললো যে 300 লাইন্স পার মিলিমিটার, যে 1 মিলিমিটারে 300টা লাইন আঁকা। তো তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডি, 1 মিলিমিটার ডিভাইডেড বাই 300, ঠিক আছে? তো মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করব, মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, সো তাহলে ওইভাবে করে আমাদের কাজটা করতে হবে। তো এই জিনিসটা আমরা আমাদের ক্যালকুলেশনের ওখানে যে ফার্স্টে করি, প্রথমে আমাদের কি বের করতে হবে, we know the lambda, আমরা উপরে যে ফর্মুলাটাকে লিখি তাও, এই যে এখানের মধ্যে সিনারিওটা দেখো ফারহানা, suppose this is the central maxima and this is the first order maxima. Okay, this is the central maxima and this is the first order maxima. Now the angle created between them is theta, right? তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, that is theta, and তাদের মধ্যে ডিসটেন্সটা কত, s, and ডিফ্রাকশন গ্রেটিং থেকে স্ক্রিনের ডিসটেন্সটা কত, d। তো তাহলে তুমি কি d আর s ইউজ করে থিটার ভ্যালুটা বের করতে পারবা না বলো তো? হ্যাঁ। তো ফার্স্টে তুমি থিটার ভ্যালু বের করলা কি দিয়ে, এটা কি, এটা আমাদের অপোজিট আর অ্যাডজাসেন্ট দিয়ে কোন ফর্মুলা, tan দিয়ে বের করা যাবে তো। হ্যাঁ, তো তাহলে এখানে থেকে আমরা থিটার ভ্যালুটা বের করলাম এইভাবে, theta is equal to tan inverse s by d, which is যা 234 divided by 1.30, কত আসছে বললা, 10.2 10.2 degree. Okay, so we now know the value of theta.
দ্যাটস ভেরি গুড। এখন এখানে থেকে আমাদের কি আসে, এখন এখানে থেকে উই ক্যান ডু সামথিং, যে n ল্যামডা ইজ ইকুয়াল টু d sin থিটা, যে ফর্মুলাটা আছে এখানে থেকে আমরা কি কি জানি, we know n which is 1, we know lambda which is 589 ন্যানোমিটার, we know the theta মাত্র বের করলাম 10.2 ডিগ্রি। তো তাহলে আমরা কি d এর ভ্যালুটা বের করতে পারবো না? হ্যাঁ। তো তাহলে d will be equal to what? d will be equal to n lambda by sin theta, which is 589 times 10 to the power minus 9 into 1, n এর ভ্যালু তো 1, সো এটা মাল্টিপ্লাই করা না করা যায় আসে না, ডিভাইডেড বাই sin 10.2। সো এখানে থেকে আমাদের d এর একটা ভ্যালু আসবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ d? 3.33 into 10 to the power minus 6. 3.33 into 10 to the power minus 6। এটার ইউনিটটা কি হবে? উপরে ল্যামডা আর নিচে উপরে হলো মিটার আর নিচে কোনো ইউনিট নাই, সো দ্যাট মিন্স ফাইনাল ইউনিট আমাদের আসলো কি মিটার। ওকে, তো তার মানে ব্যাপারটা হলো এরকম, ব্যাপারটা কি, এই যে আমাদের লাইনগুলি আছে, ঠিক আছে, এই যে আমাদের লাইনগুলি, এই লাইনগুলোর মধ্যে সেপারেশন কত? দুইটা লাইনের মধ্যে সেপারেশন হলো ডি, স্মল ডি, যেটা মাত্র যেটা বের করলাম, কত? 3.33 into 10 to the power minus 6 মিটার। তো এখন আমাদেরকে বলতেছে 1 মিলিমিটারে কতগুলা লাইন আছে, 300 এর মতো হবে, এটা শো করতে বলছে। তো তাহলে উই ক্যান ডু সামথিং, যে ইউনিটারি মেথড ফলো করতে পারি, আর আরেকটা ডিরেক্ট ফর্মুলা আছে ওইটাও দেখাবো আমি। হ্যাঁ, ফার্স্ট যে তুমি ইউনিটারি মেথড ফলো করলে ব্যাপারটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানের মধ্যে কি ওয়ান লাইন, এখানের মধ্যে এমনি করি 3.33 into 10 to the power minus 6 meter distance in one line, ঠিক আছে, একটা লাইনের মধ্যে সেপারেশন হলো এত। তো তাহলে 1 মিটার সেপারেশন ইন 1 মিটার ডিস্টেন্সে আর 1 মিটার লেন্থে কয়টা লাইন থাকবে? এতগুলা লাইন থাকবে নাকি? তো 1 মিটারে এতগুলা, তো তাহলে 1 মিলিমিটারে কত হবে? 1 মিটারে যা থাকে তার থেকে 1 মিলিমিটারে কি হবে? 1000 টাইমস কম হবে না? মিলিমিটারে এখানের মধ্যে আমাদের 1000 টাইমস এটা কি থাকবে? কম থাকবে। তো তাহলে হোয়াট উই গেট, এখানের জন্য 300 মিলিমিটার আসে। কত? 300 মিলিমিটার। মিলিমিটার হবে না তো, এটা নাম্বার অফ লাইনস পাবো আমরা, যে 1 মিলিমিটারে কয়টা লাইন আছে ওইটা পাবো। যে এখানের মধ্যে আমরা কি পাইছিলাম, এত মিটারে একটা লাইন, তো তাহলে 1 মিটারে এতগুলা লাইন, তো তাহলে 1 মিলিমিটারে কতগুলা লাইন পাইতেছে ওইটা। তো তাহলে কত আসে? না, কত? 300 একদম। হ্যাঁ, তো তাহলে 300 লাইনস। সো এই জিনিসটা আমরা বের করে ফেললাম যে 1 মিলিমিটারে কয়টা লাইন আছে? 300টা লাইন আছে। তো তাহলে কি আমাদের লেভেলটা ঠিক আছে নাকি ভুল? আমাদের তো 300-র কথাই বলছিল না, তো তাহলে তো আমাদের লেভেলটা কি আছে? ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। তো এইভাবে করে আমাদের মেইনলি বের করা হয়। এটা হলো ইউনিটারি মেথড। অর তুমি যদি ডিরেক্টলি বের করতে চাও, এখানের জন্য আমাদের ডিরেক্টলি বের করার প্রসেসটা একটু উইয়ার্ড, এটা দেখলে হঠাৎ করে একটু অন্যরকম লাগতে পারে। এর জন্য আমি ফার্স্টে ইউনিটারিটা, যে ইজি প্রসিডিওরটা দেখায় রাখছি, যে ডি is the distance
between one line. তো তাহলে 1 মিলিমিটারে কতগুলা লাইন হবে ওটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা হলো এরকম, number of lines in 1 millimeter is equal to in 1 millimeter is equal to 1 by d into 1000. এটা হলো আমাদের একটা ফর্মুলা। এটা তোমাদের স্টুডেন্ট বুকে মনে হয় লেখা আছে কোন একটা ইয়ের পাশে দিয়ে, বুঝছো? সো এটা হলো ডাইরেক্ট একটা ফর্মুলা যে নাম্বার অফ লাইনস পার মিলিমিটার or number of lines in 1 millimeter is equal to 1 by small d into 1000. বুঝতে পারছো? আমরা এটা পাশে লেখা, ফর্মুলার পাশে মেবি টিপসে লেখা। হ্যাঁ, তো তাহলে ওইভাবে করে বের করতে পারো। আর এই যে ইউনিটারি মেথড দিয়ে করলে তোমার আরো সেন্স মেক করবে আর কি, যে অ্যাকচুয়ালি কি করতেছো তুমি। সো ক্লিয়ার হয়েছে এটা কথা? তোমারও তো প্রবলেম ছিল 16 এর সিতে। হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে। এরপরে ফারহানার তো 16C ওয়াজ দ্য লাস্ট প্রবলেম, কথারও 16C টাই লাস্ট প্রবলেমের লিস্টের মধ্যে দেখলাম। এরপরে 17, 18 এগুলাতে কার কোনো প্রবলেম নাই? হ্যাঁ ভাইয়া 17 বি তে প্রবলেম। 17 এর বি তে প্রবলেম, আচ্ছা ঠিক আছে। তো 17 এর বি আমরা দেখি, আমি ফার্স্ট থেকে একটু কোশ্চেনটা দেখে নিই। হ্যাঁ, কি বলতেছে দেখি। A teacher set up a signal generator connected to 2 loudspeakers as shown. Okay. This apparatus was used to determine the speed of sound in air in an open space. Bhalo kotha. A measuring tape was positioned along the ground at XY, which was a perpendicular distance 3 meters from the 2 loudspeakers. So loudspeaker theke XY distance holo 3 meter, আর লাউডস্পিকার গুলো হলো 5 মিটার সেপারেটেড। তো এটা তো আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো কাছাকাছি টাইপের এক্সপেরিমেন্ট একটা, তাই না? তো কি বলতেছে, the signal generator was set to a frequency of 160 hertz. The students walked along the line XY. As they walked, they heard a series of sound and quiet sound, loud and quiet sound. So তাহলে যে জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওখানে লাউড, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওখানে কোয়াইট সাউন্ড তারা শুনতেছে। At O, the students heard a loud sound. তো তার মানে ও তে কি হচ্ছে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এখন এখানের মধ্যে জিজ্ঞাসা করছে এক্সপ্লেন why the students hear a loud sound at O. কেন হবে? বিকজ ও তে হবে আমাদের পাথ ডিফারেন্স 0, বিকজ একদম সেন্টারে, হ্যাঁ একদম সেন্টারে আছে। সো তাহলে পাথ ডিফারেন্স 0, সো দে উইল আন্ডারগো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, বিকজ তারা কি থাকবে, পাথ ডিফারেন্স যদি 0 হয় তো তাহলে দে উইল বি ইন ফেজ। তো ইন ফেজে থাকলে দে উইল আন্ডারগো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো এটা গেল। তোমার প্রবলেম হলো বি তে, তো আমরা বি নাম্বার দেখি। As the students move from O towards Y, তো ও থেকে যত Y এর দিকে যাবে, the sound became quieter until a minimum was reached. ঠিক আছে, সাউন্ড গুলো আস্তে আস্তে ভলিউম কমতেছে until একটা মিনিমাম তারা রিচ করে। One student stood still at the minimum point while another student recorded from the measuring tape the distance O from O at which this occurred. যে ও থেকে কতটুকু ডিসটেন্স দূরে এই মিনিমামটা সে পাইলো বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের পজিশনটা সে পাইলো, ওইটা সে রেকর্ড করছে। কত ডিসটেন্সটা? 84 সেন্টিমিটার। অলরাইট, দ্যাটস ভেরি গুড, 84 সেন্টিমিটার পাইছে। এখন বলতেছে যে ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার। আচ্ছা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা এখানের মধ্যে ডায়াগ্রামটা আমি যদি একটু মুছি,
হ্যাঁ, ডায়াগ্রামটা মুছে আমি আমাদের যতটুকু দরকার ওই ব্যাপারটা যদি দেখি, মনে করো এরকম কোন একটা জায়গায়, হ্যাঁ এরকম কোন একটা জায়গায় কি পাচ্ছি, উই আর গেটিং দ্য মিনিমাম। ওকে, এরকম কোন একটা জায়গায় উই আর গেটিং দ্য মিনিমাম। নাও ও থেকে ও থেকে মিনিমামের ডিসটেন্স কত বললো মিফতাহুল? 84 সেন্টিমিটার, 84 centimeter. which means 0.84 মিটার নাকি? হ্যাঁ, আচ্ছা, তো তাহলে দিস মিন্স 0.84 মিটার। তো নাও এই ব্যাপারটা দেখো, এটা হলো 5 টোটাল, লাউডস্পিকার 1 আর লাউডস্পিকার 2 এর মধ্যে সেপারেশন হলো 5। সো when reaching the minimum point, লাউডস্পিকার 2 এতটুকু ডিসটেন্স কভার করতেছে আর লাউডস্পিকার 1 এতটুকু ডিসটেন্স কভার করতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো তোমার এই ডিসটেন্সটা তাহলে কত হবে? লাউডস্পিকারের এই পজিশন থেকে, যে লাউডস্পিকার 1 থেকে মিনিমাম পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্সটা কত হবে? 5 মাইনাস 2.5 meter minus 5 কেন হবে ভাইয়া? 2.5 মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ 2.5 তো মিড পয়েন্টের ওটার জন্য, তো তাহলে 2.5 মাইনাস 0.84, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে কত আসে? 1.6. তো তাহলে এটা আসলো 1.66 মিটার। আর লাউডস্পিকার 2 থেকে মিনিমাম পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্সটা কত? 2.5 প্লাস 0.84 এইবার, তাই না? হ্যাঁ, 3.34 মিটার। 3.34 মিটার। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের হালকা একটু ট্রিগোনোমেট্রি ইউজ করতে হবে। এখন এখানের মধ্যে দেখো, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, this is the vertical distance which is 1.66 and this is the separation which is 3. So তাহলে তুমি কি হাইপোটেনাস ডিসটেন্সটা বের করতে পারবে না বলো তো? যে হ্যাঁ। লাউডস্পিকার 1 থেকে মিনিমাম রিচ করতে কতটুকু ডিসটেন্স কভার করতে হইতেছে ওইটা পিথাগোরাস দিয়ে বের করব, তাই না? হ্যাঁ, তো তাহলে এটা কত আসে? লাউডস্পিকার 1 থেকে মিনিমামের 3.43. 3.43 মিটার। হাইপোটেনিয়াস এর ফর্মুলা ইউজ করব তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে নিচেরটার জন্য যে লাউডস্পিকার 2 থেকে মিনিমাম রিচ করতে আমাদের কি হবে? ভার্টিক্যাল ডিসটেন্সটা হলো 3.34 আর হরাইজন্টাল ডিসটেন্সটা হলো 3। সো তাহলে আবার হাইপোটেনাসটা বের করো লাউডস্পিকার 2 এর জন্য। 4.49. 4.49 মিটার। ওকে, তো তাহলে আমরা দুইটা পাথ লেন্থ পেয়ে গেছি। লাউডস্পিকার 1 এর জন্য সে ডিসটেন্স কভার করছে 3.43 মিটার আর লাউডস্পিকার 2 এর জন্য সে ডিসটেন্স কভার করছে 4.49 মিটার। তো এই দুইটা পাথ লেন্থ ইউজ করে হোয়াট ক্যান উই ডিটারমাইন? তাদের পাথ ডিফারেন্স বের করতে পারবো না বলো তো? হ্যাঁ, সো পাথ ডিফারেন্স কত হয়? 1.06 মিটার। কোরাস দিয়ে বের করছে না এই লাউডস্পিকার 1 লাউডস্পিকার 2 হ্যাঁ হ্যাঁ, লাউডস্পিকার 1 লাউডস্পিকার 2 কি বললা ফারহানা? বুঝি নাই। পাইথাগোরাস দিয়ে বের করলো না? হ্যাঁ হ্যাঁ, পিথাগোরাস দিয়ে আমরা লাউডস্পিকার 1 এর থেকে মিনিমাম পয়েন্টে যে ডাইরেক্টলি গেছে, আমাদের মেইন পাথটা কোনটা? এটা না, দেখো তো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে, যে দিস ইজ দ্য ডিসটেন্স কভার্ড ফ্রম লাউডস্পিকার 1 টু দ্য মিনিমাম পয়েন্ট, তাই না? হ্যাঁ। আর রেড কালার দিয়ে যদি মার্ক করে, দিস ইজ দ্য ডিসটেন্স বিটুইন লাউডস্পিকার 2 এন্ড দ্য মিনিমাম পয়েন্ট, যে ডাইরেক্ট ডিসটেন্সটা। হ্যাঁ। তো তাহলে এই দুটা প্রথমে আমরা কি করলাম? পিথাগোরাস দিয়ে বের করলাম, বুঝছো? পিথাগোরাস দিয়ে বের করে তো এখন কি লাউডস্পিকার 1 এর
ওয়েভটা কম ডিসটেন্স কভার করছে which is 3.43 মিটার, আর লাউডস্পিকার 2 এর ওয়েভটা বেশি ডিসটেন্স কভার করছে দ্যাট ইজ 4.49 মিটার। তো তাহলে তাদের মধ্যে পাথ ডিফারেন্সের ভ্যালুটা কত? তাদের দুইটা মাইনাস করলে পেয়ে যাব কত আসে 1.06 মিটার, তাই না মিফতাহুল? হ্যাঁ আচ্ছা, সো এখন 1.06 মিটার ইজ দা পাথ ডিফারেন্স, দ্যাটস ভেরি গুড। তো এইখানের মধ্যে ওয়ার্কিং গুলো দেখাইতে হবে কিভাবে তুমি করছিলা। তো এখন আমরা পাথ ডিফারেন্স থেকে এখানে ক্যালকুলেশনটা দেখাই, বাকিটুকু ডায়াগ্রামের ওখানে করে রাখছি আমি। সো পাথ ডিফারেন্স ইজ 1.06 মিটার, দ্যাটস ভেরি গুড। নাও এখানের মধ্যে বলো তুমি ওখানের মধ্যে কি পাচ্ছ, মিনিমাম নাকি ম্যাক্সিমাম? মিনিমাম পাচ্ছ না? আর কোশ্চেনটা করবা ভাইয়া? বলছি তুমি যেই পয়েন্টের জন্য ডিসটেন্স গুলা বের করলা ওই পয়েন্টে তুমি কি পাচ্ছ, লাউড সাউন্ড পাচ্ছ নাকি কোয়াইট সাউন্ড পাচ্ছ? কোয়াইট সাউন্ড, কোয়াইট। কোয়াইট সাউন্ড। তো কোয়াইট সাউন্ডের সময় কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ। তো তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স যখন পাবা তখন তোমার পাথ ডিফারেন্সের ভ্যালুটা কত হবে? পাথ ডিফারেন্স কত কত হইলে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয় মনে আছে? হ্যাঁ ওই যে 2n + 1/2 ল্যামডা। 2n + 1/2 ল্যামডা। 2 ল্যামডা। তো তাহলে n এর ভ্যালু 0 বসাইলে আমরা কি পাবো, ফার্স্ট টাইম যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে ওই পাথ ডিফারেন্সের ভ্যালুটা পাবো। সো ফার্স্ট destructive interference occurs when path difference is equal to λ/2, তাই না? হ্যাঁ। সো তাহলে ফার্স্ট আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে যখন পাথ ডিফারেন্স হলো λ/2, আর পাথ ডিফারেন্সের ভ্যালুটা যদি হয় 1.06, তো তাহলে এখানে থেকে আমরা ল্যামডাটা বের করতে পারবো না। যে এই পাথ ডিফারেন্সের জন্য আমাদের প্রথমবার ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, আর আমরা জানি ফার্স্ট পাথ ডিফারেন্সের ডিসটেন্সটা কি হবে, λ/2 হবে। তো তাহলে এখানে থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে যাব which will be 1.06 into 2, that is 2.12 মিটার, তাই না? হ্যাঁ। তো এখন আমরা ল্যামডা জেনে গেছি, আর আগে থেকেই আমাদেরকে ফ্রিকোয়েন্সি বলে রাখছিল নাকি? ফ্রিকোয়েন্সি ছিল না, এই যে we know the frequency and now we have determined the wavelength. So এখন আমরা ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ ইউজ করে কি বের করতে পারবো, we can calculate the speed of sound in air, তাই তো? হ্যাঁ। তো তাহলে determining the speed of sound in air এটা কত আসে, v is equal to f lambda, f ছিল কত 160 আর ল্যামডা হলো কত 2.12, সরি 2.12। সো তাহলে এটা করলে কত হয়, মাল্টিপ্লাই করলে 339.2। আচ্ছা, তো তাহলে আমাদেরকে দুই টাইপের ইনফরমেশন দেওয়া, 3 আর 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া। তো তাহলে আমরা ফাইনালি কি করব, লিস্ট সিগনিফিকেন্ট ফিগার হলা ভ্যালুটাকে রাখবো, দ্যাট মিন্স 339.2 কে কত লিখবো, 340 মিটার পার সেকেন্ড। ওকে, হ্যাঁ বুঝতে পারছো এখন প্রসিডিওরটা? বুঝছি। এরপর আর কোনটায় কারো প্রবলেম আছে? ভাইয়া B2 টা বুঝাই দাও 17 এর। 17 এর B2, আচ্ছা 17 এর B2 তে কি বলতেছে, এটাই তো 17 ছিল না নাকি? হ্যাঁ, তো 17 এর B2 তে বলতেছে the teacher suggested using a microphone connected to an oscilloscope to determine where the loud and quiet zones were located along the line XY. She said that this method would result in much less uncertainty than when the students walked along the
line XY, explain a reason why this is a suitable suggestion. Because আমরা স্টুডেন্ট তো তারা কান দিয়ে শুনতেছে, সো এখন হিউম্যান এয়ার যেরকম তারা কি করতে পারবে, লাউডনেসটাকে জাজ করতে পারবে, তার থেকে কি মেশিন সে যখন নাকি রিসিভ করবে তখন আমাদের অসিলোস্কোপের পিক দেখে বা অসিলোস্কোপের অ্যামপ্লিটিউড দেখে তো আমাদের আরো ভালো একটা জাজমেন্ট হবে না যে আসলে এখানে লাউড নাকি কোয়াইট সাউন্ড ক্রিয়েট হইতেছে। বুঝতে পারলা কি বললাম? যে মেশিন দিয়ে আমরা ডিরেক্টলি অ্যামপ্লিটিউডের ভ্যালুটা পর্যন্ত দেখতে পাবো, কিন্তু আমাদের মানুষ যখন নাকি হাঁটাহাঁটি করে যাবে তারা তো কান দিয়ে শুনবে, তো কান যেরকম সাউন্ড ডিটেক্ট করতে পারে তার থেকে অসিলোস্কোপে যদি আমরা রিডিংটা চোখে দেখি তো তাহলে ওইটা কি আমাদের আরো বেটার হবে জাজ করার জন্য, যে কান দিয়ে আমাদের মাঝে মাঝে একটু কম বা একটু বেশি সাউন্ডকেই কোয়াইট বা লাউড এরকম একটু ডিফারেন্সিয়েট করতে কষ্ট হইতে পারে। বুঝতে পারছো? তো এই জিনিসটা হলো আমাদের এর জন্য সুটেবল সাজেশন। ঠিক আছে? So বুঝছি। So this was 17. 18 নম্বরে কারো কোনো প্রবলেম নাই? আর নাই। Then 19 নম্বরে আলু দিয়ে একটা সেল বানাইছে। শেষ। ওকে দেন, তো তাহলে আজকে আমাদের এখানে শেষ করব। নেক্সট দিন ইউনিট 3। এই ইউনিট 3টা কিন্তু একদম নতুন স্পেসিফিকেশনে যেমন টাইপের ফেস করব ওই জিনিসটা, তো ভালো মতো সলভ করো। ওকে, সো থার্সডেতে উই উইল সি ইউনিট 3। আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। মাইমুনা করে ফেলো এখন ক্লাসের পর। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখনই করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ ভাইয়া।